দর্শক, এই বছরের ৮ আগস্ট ইসলামাবাদে খুব রহস্যজনকভাবে একজন লস্করি তৈয়বার এক শীর্ষ জঙ্গির মৃত্যু ঘটে। সেই জঙ্গির নাম কারি সাইয়্যিদ আব্দুল আজিজ। তো খুব ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে যে তাকে কিভাবে যারা মেরেছে তারা তাকে কিভাবে মেরেছে। সে খুব স্বাভাবিকভাবে আ একটি রেস্টুরেন্টে যায়, খাবার খায়। খাবার খাওয়ার পর সে দুপুরের অ সময় ছিল সে সময়। তো জোহরের নামাজ পড়তে সে একটি মসজিদে যায়। যে মসজিদে সে প্রায়ই যেত আরকি। তো সেই মসজিদে যেয়ে সে নামাজ যখন শুরু করবে, তার আগেই সে অসুস্থতা অনুভব করে। এরপর সে সেখানে পড়ে যায় এবং তাকে দেখা যায় যে সে মারা গিয়েছে। তো দর্শক, মানে দেখুন, এই বিষয়টা পুরো বিষয়টা আপনারা যদি একটু ডিপলি এনালাইসিস করেন, যে সে একটি রেস্টুরেন্টে সে র‍্যান্ডম একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছে এবং সেখানের খাবারে তাকে বিষ প্রয়োগ করে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। সেখানে অসংখ্য মানুষ, তার মতো আরো অসংখ্য মানুষ কিন্তু খাবার খেয়েছিল। তাদের কারো কিচ্ছু হয়নি। শুধুমাত্র এই যে কারি সাইদ আব্দুল আজিজ, যিনি লস্কর-ই তৈয়বার একজন শীর্ষ জঙ্গি, শুধু সেই মারা গিয়েছে। তো এর আগে ৩ আগস্ট লস্কর-ই-তৈয়বার যে পিওকের অপারেটিভ, অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর, অর্থাৎ পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর অংশ আছে, সেখানে যেই অ্যাক্টিভ লস্কর-ই-তৈয়বা রয়েছে, সেখানকার একজন অপারেটিভ, তার নাম হচ্ছে রিজওয়ান হানিফ। তিনি বলেছিলেন যে গত ৩-৪ বছরে ৩০ জনেরও বেশি তাদের অ্যা মানে যেই সদস্য, অর্থাৎ জঙ্গি, তাদেরকে আননোন গানম্যান বা আনআইডেন্টিফাইড গানম্যান, তিনি এই শব্দটি উল্লেখ করেছেন যে আননোন গানম্যান, অর্থাৎ আ এই যে কারা হত্যা করেছে তাদের কিন্তু কোনো পরিচয় তারা কিন্তু বের করতে পারেনি। তো তিনি বলেছেন যে ৩০ জনেরও বেশি সংখ্যক তাদের সদস্যকে হত্যা শিকার হয়েছে তারা। এই ব্যা পিওকেরই কিন্তু, তারা কিন্তু পিওকেতে অ্যাক্টিভ ছিল। লস্কর-ই-তৈয়বার পিওকের অ্যাক্টিভ মেম্বার এরকম ৩০ জনেরও বেশি আ সন্ত্রাসীকে হত্যা করেছে আননোন গানম্যান, আনআইডেন্টিফাইড গানম্যান। কেউ জানে না যে তারা কারা। এর পরপরই কিন্তু এই যে কারি, যিনি ছিলেন লস্কর-ই-তৈয়বার অন্যতম জঙ্গি, তাকে ইসলামাবাদে একটি রেস্টুরেন্টে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে এবং সে মসজিদে যে নামাজ পড়ার আগে, মানে সে নামাজটা পড়তে যাবে তার আগেই সে পড়ে গিয়েছে এবং সেখানেই তার মৃত্যু ঘটে গিয়েছে। তো দেখুন, এই পুরা বিষয়টা যদি একটু গভীরভাবে ভাবেন, তাহলে এগুলা পুরোপুরি কিন্তু মানে পরিকল্পিত হত্যাকাণ্ড। তো এগুলো কারা করছে? হ্যাঁ, কারা করছে সেটা তো আমি বলতে পারব না। কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন গুপ্তচর সংস্থার কিছু উদাহরণ আপনাদেরকে আমি দেখাতে পারি। যেরকম আপনাদের হয়তো মনে আছে যে ২০২৪ সালের ১৭ই সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর উপরে একটি বড় ধরনের আক্রমণ ঘটে। হিজবুল্লাহ, অর্থাৎ একটি ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুল্লাহ। তাদের প্রায় ৩৯ জন সেই হামলায় মারা যায়। তো হামলাটা কিভাবে ঘটেছিল? তো দেখুন, এই গুপ্তচর সংস্থাগুলা কিন্তু এরকম মানে ম্যান টু ম্যান ফায়ার বা ফিল্ড ওয়্যারে থাকে না। তারা যেভাবে কাজ করে, তারা কিভাবে কাজ করে আসলে সেটি ইন্টারেস্টিং ব্যাপার, যে পেজার অ্যাটাক হয় সেখানে। পেজার অর্থাৎ এক ধরনের ডিভাইস, আ একটি ছোট একটি ডিভাইস। হিজবুল্লাহর জঙ্গি সংগঠনের যেসব সদস্য, তারা মনে করত যে পেজার দিয়ে তারা যদি যোগাযোগ করে একজনের সাথে আরেকজনের, তাহলে এই ডিভাইসটি হ্যাক করতে পারবে না। ইসরায়েল কোনোভাবে তাদের তথ্য, অর্থাৎ পেজারের মাধ্যমে কথা আদান-প্রদান, বার্তা আদান-প্রদান করলে সেই তথ্য কখনোই ইসরায়েল পাবে না। তো এই কারণে তারা পেজার নামক ডিভাইসটি, যেটি অনেক আগেই মানুষ বাদ দিয়ে দিয়েছে, একটি মোবাইল ফোনের আগের একটি ডিভাইস, ছোট একটি ডিভাইস, যা দিয়ে খুবই সংক্ষিপ্ত বার্তা পাঠানো যায়, মেসেজ পাঠানো যায়, যেটিকে বিপারও বলে। আপনারা নেটে সার্চ করলে পাবেন। তো সেই ডিভাইস হিজবুল্লাহ ব্যবহার করত। তো হিজবুল্লাহ কোথা থেকে পেজার অর্ডার করত? নিশ্চয়ই তারা আমেরিকার কাছ থেকে কিনবে না। নিশ্চয়ই তারা জাপানের কাছ থেকে কিনবে না। নিশ্চয়ই তারা এমন কোনো দেশের কাছ থেকে কিনবে না যেখানে যাদের সাথে ইসরায়েলের কানেকশন রয়েছে। তো তারা কি করেছে? এই পেজার অর্ডার করেছিল তাইওয়ানে। তাইওয়ানের একটি কোম্পানির কাছে। তো সেই তাইওয়ানের কোম্পানি অর্ডার রিসিভ করেছে এবং তারা পেজার ডেলিভারি করেছে। এটা অনেকদিন আগের কথা।
মানে পেজার তারা রিসিভ করে প্রায় ১.৫-২ বছর তারা ব্যবহারও করেছে। কোনো সমস্যা হয়নি। তারা ওর মাধ্যমেই বার্তা আদান-প্রদান করেছে। এরপর হঠাৎ করে ১৭ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে তাদের ফোনে হঠাৎ একটি মেসেজ আসে। ফোন বলতে আমি পেজারকে বোঝাচ্ছি। পেজারে একটি মেসেজ আসে। তো সবাই স্বাভাবিকভাবে বিপ হলে তারা দেখে যে কোন বার্তা আসলো। ঠিক ওই সময় বুম! মানে বিস্ফোরণ এবং বিস্ফোরণের ফলে সেখানে ৩৯ জন নিহত হয় এবং হাজার, হাজার হিজবুল্লাহর যে সৈনিক, তাদের যে জঙ্গি, তারা আহত হয়। তো এটিই শেষ নয়। এর পরের দিন যেহেতু পেজার নেই, তারা ওয়াকি-টকি দিয়ে কথাবার্তা বলা শুরু করলো যে, আচ্ছা ঠিক আছে, একটি কোম্পানির পেজার তারা কোনোভাবে কিছু একটা হয়ে গিয়েছে। তো এর পরের দিন তারা ওয়াকি-টকি দিয়ে যখন কথা বলতে শুরু করেছে, রেডিও দিয়ে তারা যখন কথা বলতে শুরু করেছে, তখন ওয়াকি-টকি এবং রেডিওর মধ্যে বিস্ফোরণ ঘটেছে। ভাবুন একবার যে কিভাবে কাজ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। অবশ্য মোসাদ এখনো এর দায়ভার পুরোপুরি স্বীকার করেনি, কিন্তু এটি আসলে অনেক পত্রপত্রিকা এটি নিয়ে কিন্তু লেখা হয়েছে যে কত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে এটি ঘটানো হয়েছে। কেউ ভেবেছিল, হিজবুল্লাহর কোনো সদস্য এটি চিন্তা করতে পেরেছিল যে এরকম কিছু ঘটতে পারে? তারা অর্ডার করেছে তাইওয়ানের একটি কোম্পানির কাছে। সেই কোম্পানি পরবর্তীতে দাবি করে যে এই প্রোডাক্ট তো আমরা করিনি, প্রডিউস করিনি, ম্যানুফ্যাকচার করিনি। এই প্রোডাক্টটি হাঙ্গেরির একটি কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে। তো সেই হাঙ্গেরির যে কোম্পানি, সেটি ছিল আসলে ইসরায়েলের একটি কোম্পানি এবং তারা এমনভাবেই পরিকল্পনাটি করেছিল, সিস্টেমটি এমনভাবে বিল্ড আপ করেছিল যে হিজবুল্লাহ নিজে থেকে ইসরায়েলের কাছে পণ্য অর্ডার করতে বাধ্য হয়েছে। তারা নিজেরাও জানে না তারা কোথায় পণ্য অর্ডার করেছে। এবং এতদিন তারা যে কথাবার্তা বলেছে, কথোপকথন করেছে, নিশ্চয়ই সেই ডাটাগুলোও মোসাদ পেয়েছে এবং যখন তাদের মোক্ষম সুযোগ এসেছে, তখন একযোগে তারা বিস্ফোরণ ঘটিয়েছে সেই পেজারগুলোতে। এবং পেজার একটি ছোট একটি ডিভাইস, ধরুন এইটুক একটি ডিভাইস, সেই ডিভাইসের ভেতরে কত ছোট এক্সপ্লোসিভ তারা সেট করতে সক্ষম ছিল এবং যেটি দিয়ে মানুষকে তারা হত্যা পর্যন্ত করতে পেরেছে। ওইটুকু একটি ডিভাইসের মধ্যে কতটুকু এক্সপ্লোসিভ রাখা যেতে পারে? তো ভাবুন একবার যে তাদের সক্ষমতা আসলে কতদূর। আপনারা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনার কারণ হচ্ছে যে কিছুদিন আগে রয়ের প্রধান পরাগ বাংলাদেশ সফরে যান। তো বাংলাদেশ সফরে উনি কেন যান? ডিজিএফআই এর একটি আমন্ত্রণে তিনি যান এবং তার সাথে খুব তার অফিসিয়াল লোকজন ছিল। তারা কিন্তু একটি টিম নিয়ে গিয়েছিল, সেখানে মিটিং করে এবং ভারতে ফিরে যায়। তো সেটি নিয়ে বাংলাদেশের একটি পক্ষ সোচ্চার যে পরাগ যিনি রয়ের প্রধান, তাকে অ্যারেস্ট করতে হবে। তারা আসলে জিওপলিটিক্স কি, কতটুক বোঝে তারা? এই যে একটি কথা, মুখ আছে তাই কথা বলতে হবে বলে দিল, হয়ে গেল। তো আমি আজকের ভিডিওতে আমি যেটি বলতে চাচ্ছি যে বা এই ধরনের গোয়েন্দা সংস্থা যারা রয়েছে, তাদের কর্মকাণ্ড কিভাবে যায়, কিভাবে চলে, এগুলো আমরা পরবর্তীতে জানতে পারি। অনেক কেস রিভিল হয় যে তারা আসলে এই অপারেশন এইভাবে চালিয়েছিল। তো তখন আমরা অনেক কিছু বুঝতে পারি। কিন্তু তার আগে পর্যন্ত আমরা একটি তাদের পরিকল্পনার 0.0001% আমাদের চিন্তার ভাবনার উপর দিয়ে যাবে। আমাদের চিন্তাতেই আসবে না। ৩১ জুলাই, এই তো কিছুদিন আগে, কুলগাম, কাশ্মীরের কুলগামে একটি অ্যাটাকের ঘটনা ঘটে। সেখানে ২ জন পরিযায়ী শ্রমিক, অর্থ যারা এক স্টেট থেকে অন্য স্টেটে কাজকর্ম করতে যায়। তারা কাজ করতে গিয়েছিল কাশ্মীরে। পাকিস্তানি জঙ্গি, লস্কর-ই তৈয়বার জঙ্গিরা এসে তাদেরকে সেখানে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করেছে। তাদের কি দোষ ছিল? তো এই ঘটনায় লস্কর-ই তৈয়বা দায় স্বীকার অবশ্য করেনি, কিন্তু তাদের দিকেই আঙুল উঠছে এবং তার কিছুদিন পর ৮ আগস্ট এই লস্কর-ই তৈয়বার অন্যতম প্রধান মাস্টার মাইন্ড, এই যে কারি সাইদ আব্দুল আজিজ, তাকে বিষ দিয়ে কে না কে আননোন পারসন হত্যা করেছে। আননোন গানম্যান। এখানে আসলে কারো দিকে কারো আঙুল উঠার কোনো সুযোগই নেই। দর্শক, আপনাদের মনে আছে ২০২৩ সালে ১৮ জুন কানাডার একজন ব্যক্তি, তিনি ভারতীয়,
একজন খালিস্তানি অ্যাক্টিভিস্ট ছিল। খালিস্তানি অ্যাক্টিভিস্ট অর্থাৎ খালিস্তান অর্থাৎ পাঞ্জাব এবং আশেপাশের কিছু অঞ্চল মিলে তারা একটি স্বাধীন রাষ্ট্র চায়। সেই খালিস্তানি অ্যাক্টিভিস্ট তার নাম ছিল হরদীপ সিং নিজ্জার। তো এই নিজ্জারকে কে বা কারা সেখানে গুলি করে হত্যা করে। তো দর্শক, এই হরদীপ সিং নিজ্জার তিনি কিন্তু ভারতের একজন মোস্ট ওয়ান্টেড লিস্টেড আসামি ছিলেন এবং পাঞ্জাব পুলিশ বেশ কয়েকবার কানাডাকে অনুরোধও করে, কানাডা গভর্নমেন্টকে অনুরোধও করে যে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু কানাডা কিন্তু সেই কথায় আসলে সেভাবে কান দেয় না, কর্ণপাত করে না। তো সে সময়ের আ আ কানাডা গভর্নমেন্ট সরাসরি ভারতকে এই নিয়ে দায়ী করে যে এর সাথে ভারতের লিঙ্ক থাকতে পারে। তো ভারত বিষয়টাকে একদমই অফিসিয়ালি ডিনাই করে যে, "না, এর সাথে কোনোভাবে আমাদের সম্পর্ক থাকা অসম্ভব। পারলে আপনারা প্রুভ করেন। আপনারা এত বড় একটি কথা বললেন, পারলে আপনারা প্রুভ করে দেখান।" তো এরপর কি হয়েছিল? এরপর ২ দেশের কিছু কূটনৈতিককে বহিষ্কার করেছিল তাদের দেশ থেকে। তারপরে এসে একটা সময় যেয়ে ৪ জনকে তারা অ্যারেস্ট করে এই মামলায়, মানে কানাডা গভর্নমেন্ট, এবং তারা একসময় স্বীকার করতে বাধ্য হয় যে হ্যাঁ, যাদেরকে অ্যারেস্ট করেছে তারা ভারতীয়। কিন্তু ভারত সরকার বা ভারতের সাথে এর কোনো কানেকশন কিন্তু নেই। তো দর্শক, আপনাদেরকে আমি এই উদাহরণগুলো দিচ্ছি বুঝার জন্যে। এই যে কোথার কি মাসুমা হাদি না কে? হাদির বোন। সে বলেছে যে এই যে রয়ের প্রধানকে অ্যারেস্ট করতে হবে। আরে মানে কি এভাবে কাজ করে? রয়ের প্রধান কি মানে তার সিকিউরিটি নিশ্চিত না করে বাংলাদেশ চলে গিয়েছে? মানে এই সেন্সটুক কি তাদের আছে? র, মোসাদ, সিআইএ এরা যেভাবে কাজ করে, যে আপনারা কিছুদিন আগেই একটি খবর শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্প তুরস্ক থেকে যখন আমেরিকা ফিরছিলেন তখন তিনি তার যে এয়ারক্রাফট তিনি চেঞ্জ করেছিলেন এবং তিনি একটা সময় যেই খাবার বহনকারী যেই গাড়িগুলা সেখানে উঠে তিনি এক এয়ারক্রাফট থেকে আরেক এয়ারক্রাফটে যান। তো এগুলো আসলে গোয়েন্দা তথ্যের উপরেই কিন্তু এগুলো হয়। একটি দেশ ১ কোটির একটি বিশাল সেনা বাহিনী বানিয়ে ফেলল। কিন্তু মাত্র ১০০ জন মানে স্পাই, গোয়েন্দা যদি অন্য দেশের গুপ্তচর থাকে সেই বাহিনীর ভেতরে কোনোভাবে, তাহলে সেই বাহিনীর প্রতিটি কার্যক্রম কিন্তু অন্য দেশে বসেই সমস্ত খবর পাওয়া সম্ভব। রয়ের একজন এজেন্ট কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছিলেন। তিনি সেখানে যান, সেখানে বিশ্বাস সেখানে ১ম এ পড়তে যান। পড়াশোনা করে তিনি খুব ভালো রেজাল্ট করেন। তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে যোগ দেন এবং র‍্যাংক পেতে বেশ উঁচু পর্যায়ের র‍্যাংক পেয়ে যান। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে পাকিস্তান তখন অবাক যে আমরা যা পরিকল্পনা করছি, পাকিস্তানি আর্মি যা পরিকল্পনা করছে ইন্ডিয়ার এগেইনস্ট এ, ভারত সেই তথ্য পেয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? তো এরপরে সে অবশ্য একটা সময় ধরা পড়ে এবং দীর্ঘদিন সে পাকিস্তানের জেল খাটে। তারপর কিন্তু সে একটি তথ্য, ভারতের ব্যাপারে কোনো তথ্য কিন্তু তার মুখ থেকে কেউ বের করতে পারেনি। এটাই হচ্ছে এই মোসাদ বা সিআইএ এর ট্রেনিং এভাবেই দেওয়া হয়। তো দর্শক, আপনারা 'ধুরন্ধর' সিনেমাও দেখেছেন। ওখানেও কিন্তু বেশ কিছু বিষয় রিভিল করা হয়েছে যে কিভাবে কাজ করে। আপনাদের একটি গল্প আপনারা হয়তো অনেকেই জানেন যে আ কাহুটা রাওয়ালপিন্ডির একটি জায়গা। যেখানে দীর্ঘদিন ধরে ভারতের মানে গুপ্তচররাও সেখানে কাজ করছিল। বিভিন্ন জায়গায় তারা কাজ করছিল যে কোথায় আছে? মানে আসলে তারা ধারণা করছিল যে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। তো সেখানে ইউরেনিয়ামের মজুদ আসলেই কোথাও আছে কিনা বা এইটা নিয়ে গবেষণা হচ্ছে কিনা সেটি তারা কোনোভাবেই কিন্তু বের করতে পারছিল না। তারপরে এই যে কাহুটা রাওয়ালপিন্ডির একটি জায়গা। সেখানে তাদের বেশ শক্ত একটি সন্দেহ হয় যে হ্যাঁ, সেখানে হতে পারে। কিছু সাসপিশিয়াস কর্মকাণ্ডের কারণে তাদের এরকম ধারণা হয়। কিন্তু ভেতরে তো ঢোকা সম্ভব না। সেটি তো একটি খুব মানে নিশ্ছিদ্র নিরাপত্তার ভিতরেই তারা এই কাজটি করে। যে কেউ তো ওর মধ্যে ঢুকতে পারবে না। তো তারা যেটি করে, রয়ের এজেন্ট, একজন এজেন্ট, অনেকে দাবি করে তিনি অজিত দোভাল। তো যেই রয়ের এজেন্ট থাকে সে সেখানকার সেলুনের থেকে, সেই সেলুনে সে যায়, দীর্ঘদিন ধরে একটি ভালো সম্পর্ক তৈরি করে সেখানকার যে চুল কাটে তার সাথে। এরপর সেখানে সে দীর্ঘদিন থাকে।
বেশ কয়েক বছরের বিষয় এবং সেখান থেকে চুল সংগ্রহ করে, চুলের স্যাম্পল সংগ্রহ করে। কারণ সেই যেখানে এই যে কাহুটার যেই তাদের যেই ইউরেনিয়াম বেসটি ছিল, সেখানের যারা বিজ্ঞানী ছিল তারা কিন্তু ওই সেলুনে যেয়েই চুল কাটাতো। তো আপনারা জানেন যে ইউরেনিয়াম বা এই ধরনের পদার্থগুলোর একটি রেডিয়েশন থাকে, যেটি মানুষের শরীরে উপস্থিতি কিন্তু পাওয়া যায়। তো সেই চুলের স্যাম্পল থেকে তারা বের করে যে হ্যাঁ, সেখানে পরমাণু নিয়ে গবেষণা হচ্ছে। হ্যাঁ, সেখানে ইউরেনিয়ামের মজুত রয়েছে এবং সেটি কি মানে কোন টাইপের ইউরেনিয়াম, সেটি দিয়ে কি করা সম্ভব সেটিও ভারতে গবেষণা করে কিন্তু বের করা হয়। তো সেই রাওয়ালপিন্ডি থেকে চুলের স্যাম্পল কালেক্ট করে সেই স্যাম্পল ভারতে পাঠানো হয় এবং সেই ভারত সেটি গবেষণা করে বের করে যে হ্যাঁ, পাকিস্তানে কিছু একটা হচ্ছে। অন্তত ইউরেনিয়ামের মজুত সেখানে হয়েছে এবং তারা কিছু একটা করার চেষ্টা করছে। তো দর্শক, এই যে এতগুলো কাহিনী বললাম, এই সবগুলো কাহিনী হচ্ছে গোয়েন্দা সংস্থা, পৃথিবীতে যত বড় বড় গোয়েন্দা সংস্থা আছে, যে এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সিগুলো রয়েছে, তারা এই ধরনের অপারেশন সারা বিশ্বে পরিচালনা করে। তো এগুলো যে আপনারা কথায় কথায় যে বাংলাদেশে বলে রয়ের দালাল, রয়ের এজেন্ট, হ্যাঁ, আসলে এত সহজ না। রয়ের এজেন্ট, রয়ের হয়ে কে কাজ করছে, কে মোসাদের হয়ে কাজ করছে, কে সিআই এর হয়ে কাজ করছে, এটি ফাইন্ড আউট করা যদি এতই সহজ হতো, যে কোনো মানুষ যদি চেহারা দেখেই বলে দিত যে এ রয়ের এজেন্ট, তাহলে তো আর র থাকতো না, তাই না? তো মানে R&AW আর কি, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। তো এটি কিন্তু এইভাবে এই যে বাংলাদেশে যে এনসিপি বা ইনকিলাব মঞ্চ, এরা ২ দিন পর পর একে ওকে রয়ের ট্যাগ লাগিয়ে দেয়। এরকম ঘটনা কিছুদিন আগে একবার ঘটেছিল যে একজনকে সন্দেহে পিটিয়েছিল, মব করে পিটানো হয়েছিল, যে সে নাকি রয়ের এজেন্ট। বাংলাদেশে এরকম ঘটনাও ঘটেছে। আর এখন কি মাসুমা হাদি নাকি, হাদির বোন শহীদ, তারা যেটাকে বলে শহীদ, সেই শহীদ ওসমান হাদির বোন, তারা কথায় কথায় মানে মানে ভারতের ষড়যন্ত্র খুঁজে পায় তারা সবকিছুর ভিতরে, রয়ের গন্ধ খুঁজে পায়। তো এই মাসুমা হাদির মতো মানুষ যারা আছে, তারা এরকম দাবি করে যে পরাগ জৈন বাংলাদেশে এসেছে, সে বাংলাদেশের আমন্ত্রণেই বাংলাদেশে গিয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীর যে গোয়েন্দা শাখা রয়েছে ডিজিএফআই, তাদের আমন্ত্রণে তারা একটি হাই লেভেলের একটি মিটিং করতে তারা গিয়েছিল। তো তাকে নাকি অ্যারেস্ট করতে হবে। তাদের দোষ কি? মানে কোনো কথা, মানে ভিত্তিহীন কথা আপনি যদি দেখতে চান, তাহলে এদের কিছু কথা আপনার একটু শুনবেন ইউটিউবে বা ফেসবুকে, একটু এদের কথাবার্তা শুনবেন, যে আসলে কমেডির দরকার পড়বে না, কপিল শর্মা শোটো আর দেখার দরকার পড়বে না, যদি এদের কথাবার্তা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। তো এই আজকের ভিডিওটি আমি এই কারণেই করলাম যে কিংবা মোসাদ বা সিআইএ, এরা কিভাবে কাজ করে এবং সেই সবগুলো আসলে বোঝার মতো সক্ষমতা পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আছে আইএসআই, তারা তো এখন পর্যন্ত ধরতে পারল না। আর কোথাকার কোন মানে কে না কে বাংলাদেশের বলে দিল যে রয়ের প্রধান আসলে তাকে গ্রেফতার করতে হবে। মানে হাস্যকর কথাবার্তার একটি লিমিট থাকে আর কি। এরা সেই লিমিটটাও পার করে গিয়েছে। তো দর্শক, এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।